বিশ্বকাপ নিয়ে চর্চার প্রতিদিনের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ রাত 1টায় খুব সম্ভবত এবারের বিশ্বকাপের সবচেয়ে প্রাইসড ম্যাচ, যেটা সবচেয়ে দর্শকরা যে ম্যাচটা দেখতে চাচ্ছেন, এরকম একটা ম্যাচ আজ রাতে অনুষ্ঠিত হবে। ফ্রান্স বনাম নরওয়ে, রাত 1টায়। এই ম্যাচটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন রাজ শুভনারায়ণ চৌধুরী। শুভ, বিশ্বকাপের কি সবচেয়ে আরাধ্য ম্যাচটা কি আজকে এমবাপ্পে বনাম হালান্ড? একদিক থেকে বলা যায়, কারণ এই বিশ্বকাপ এখন পর্যন্ত তো দুই দলের দুই মহাতারকা আছেন, এমন কোনো ম্যাচ এর আগে পায়নি। আর আরেক দিক থেকে আপনি যেটা বললেন যে সবচেয়ে প্রাইস যদি বলেন, সেটা হচ্ছে এটা কিন্তু স্ট্যাটও এটাকে সাপোর্ট করে। আপনার ফুটবলের প্রাইস রিলেটেড, খেলোয়াড়দের দাম, টিমের দাম, এসব রিলেটেড যে সাইটটা কাজ করে সেটা হচ্ছে ট্রান্সফার মার্কেট। তাদের হিসাব অনুযায়ী স্কোয়াড ভ্যালুর হিসাবে এই বিশ্বকাপে গ্রুপ স্টেজে সবচেয়ে দামি ম্যাচ হচ্ছে এটা। আমি যদি দামটা একটু বলি, ফ্রান্সের স্কোয়াডের ভ্যালু হচ্ছে 1.52 বিলিয়ন, আর নরওয়ের হচ্ছে 589 মিলিয়ন। দুটো মিলিয়ে যে দামটা, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে বাকি যতগুলো ম্যাচ এখনো পর্যন্ত হয়েছে বা হবে, মানে 72টা ম্যাচের মধ্যে সবচেয়ে দামি ম্যাচ হচ্ছে এটা। শুভ, আমি কিছুক্ষণ আগে এই ম্যাচটাকে আরাধ্য একটা ম্যাচ বলেছিলাম এই কারণে যে কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের মধ্যে খুব বেশি যে দেখা হয় মাঠের লড়াইয়ে, ব্যাপারটা তেমন নয়। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স এবং নরওয়ে খুব বেশি খেলে না, মুখোমুখি লড়াইয়ে নামে না। তাদের দেখা হওয়ার একমাত্র জায়গা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। দুইজনের শক্তি দুর্বলতা, মানে এমবাপ্পের শক্তি দুর্বলতার জায়গা কোথায়, হালান্ডের শক্তি দুর্বলতার জায়গা কোথায়, একটু যদি বলেন। 2022 বিশ্বকাপে যখন ধরে নেওয়া হচ্ছিল যে এটাই মেসি রোনালদোর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তখন তো লামিন ইয়ামাল তখনও ওইভাবে উঠে আসেনি। তো তখন এমবাপ্পে আর হালান্ডকে ভাবা হচ্ছিল যে ফুটবলের ফিউচার, আমরা যে মেসি রোনালদো যে ব্যাটেল মেগা স্টার যেটাকে বলা হয়। মেসি রোনালদো যেরকম ব্যাটেল দেখেছিলাম সেরকম হতে দেখা যাবে। আপনি যেটা বললেন যে মেসি রোনালদোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে মেসি বার্সেলোনায়, রোনালদো রিয়াল মাদ্রিদে খেলেছে 9 বছর। তো ওই 9 বছর তাদের প্রতি সিজনে অ্যাটলিস্ট 2বার করে তাদের দেখা হতো। তো এমবাপ্পে হালান্ডের ক্ষেত্রে তো সেটার সুযোগ আসলে নাই, যেহেতু দুইজন দুই দেশের লিগে খেলেন। তো এবার যখন মুখোমুখি হচ্ছে, ডেফিনেটলি ওই জিনিসটা সামনে আসছে যে দুইজনের আসলে দৈরথ যে আমরা বলছি, সেটা কেন দৈরথ বা কীভাবে সেখানে অবভিয়াসলি দুজনের প্লেয়িং স্টাইল যদি আপনি চিন্তা করেন, আমরা মেসি রোনালদোর ক্ষেত্রে কী বলতাম, মেসি হ্যাঁ দুইজনই গোল করেন প্রচুর, বাট মেসি মোর অফ আ প্লে মেকার, রোনালদো ওয়াজ মোর অফ আ ফিনিশার, মোর অফ আ উইঙ্গার, গোল স্কোরিং উইঙ্গার যদি আমরা বলি। এমবাপ্পে আর হল্যান্ডের ক্ষেত্রেও জিনিসটা একটু হ্যাঁ মেসি রোনালদোর দৈরথের সঙ্গে তুলনা করলে হবে না, কারণ মেসির মতো প্লে মেকার এখানে দুইজনের কেউই নন। এমবাপ্পেকে আপনি কিছুটা রোনালদোর সঙ্গে তুলনা করতে পারেন, যে রোনালদোর আর্লি এজে রোনালদো, যখন তিনি পিওর উইঙ্গার ছিলেন রিয়াল মাদ্রিদের শুরুর দিকে বা ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুর দিকে, ওই সময়ের রোনালদো, যে উইংয়ে তিনি বল পাবেন, তারপর একটু ড্রিবল করার চেষ্টা করবেন, তারপর ভিতরে ঢুকবেন, ভিতরের দিকে ঢুকে হয়তো স্ট্রাইকারের সঙ্গে একটা 1-2 করে বক্সে ঢুকে যাবেন, তারপর একটা শট নিলেন। এমবাপ্পে ওই ধরনের প্লেয়ার। হালান্ড অন দ্য আদার সাইড, উনি হচ্ছেন একেবারে বক্সে থাকা স্ট্রাইকার। হ্যাঁ, মানে তার আপনি যদি দুজনের ইয়েটা বলেন, মানে আমরা পেনাল্টি এরিয়া স্ট্রাইকার যেটাকে বলি, সেটা টিপিক্যাল উদাহরণ হচ্ছেন আর্লিং হালান্ড। এবং দুজনের জিনিসটা কেমন, আপনি দুজনের খেলার স্টাইলের যদি আমি একটা জাস্ট স্ট্যাট বেসড একটা তুলনা দিই, এমবাপ্পে বিশ্বকাপে এবার যে 2 ম্যাচ হলো, তাতে আমরা যেটাকে ফুটবলে টেক অন বলি, মানে হচ্ছে খেলোয়াড়কে কাটিয়ে যাওয়া, 3বার তিনি সফল হয়েছেন 2 ম্যাচে। 9বার চেষ্টা করেছেন, 3বার সফল হয়েছেন প্লেয়ারকে কাটিয়ে যেতে, টেক অন কমপ্লিটেড যেটাকে বলে। এটা হচ্ছে 2 ম্যাচে 3টা বিশ্বকাপে। হালান্ডের ক্ষেত্রে গত পুরো প্রিমিয়ার লিগ সিজনে, সর্বশেষ যে সিজনটা শেষ হলো, সেটাতে পুরো সিজনে তিনি 4টা টেক অন কমপ্লিট করেছেন। তো এইটা যে আমি যে বললাম যে দুজনের খেলার তুলনাটা, ওইটা একটা উদাহরণ হতে পারে। আরেকটা হচ্ছে, আমরা যদি গোল মেশিন বলি, দুইজনই গোল মেশিন, যেটা মেসি রোনালদোর ক্ষেত্রেও বলতাম। দুইজনই ডিফারেন্ট টাইপের প্লেয়ার, বাট দুইজনই গোল মেশিন। এটা হল্যান্ড এবং এমবাপ্পের ক্ষেত্রে ট্রু, দুইজনই গোল মেশিন। আপনার উদাহরণটা যদি যেই, বাট কে বেটার গোল মেশিন এখানে, হ্যাঁ এটা আমি মানে কে বেটার গোল মেশিন বলাটা একটু ভুল হবে, তখন মনে হবে যে একজন গোল স্কোরিং বেটার কিনা। এখানে অবশ্য টিমের হিসাব চলে আসবে, কার টিম কেমন বা কার সার্ভিস কেমন, সেটার হিসাব চলে আসবে। বাট যদি আমরা একটু কয়েকটা স্ট্যাট দেখি, এমবাপ্পে ফ্রান্সের হয়ে 100 ম্যাচে 60টা গোল করেছেন। হ্যাঁ, ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা তিনি।
এবং তার প্রথম গোলটা তিনি পেয়েছেন 2017 সালের আগস্টে। হালান্ড নরওয়ের হয়ে ফার্স্ট গোলটা পেয়েছেন তার 3 বছর পর 2020-এর সেপ্টেম্বরে। তিনি এখন পর্যন্ত নরওয়ের হয়ে ম্যাচ খেলেছেন 52টা, তাতেই তার গোল হয়ে গেছে 58টা, মানে এমবাপ্পের চেয়ে মাত্র একটা কম। সো ইন্টারন্যাশনাল স্টেজে দুজনের, হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ফ্রান্স কোন মানের অপোনেন্টের এগেনস্টে খেলেছে, নরওয়ে কোন মানের অপোনেন্টের এগেনস্টে খেলেছে, এটা একটা সাবজেক্টিভ একটা তুলনা চলে আসবে, বাট নাম্বার বলছে যে হল্যান্ড বেশ বেশি প্রলিফিক। ইভেন গত 100 বছরই সবচেয়ে প্রলিফিক কিনা এটা নিয়ে একটা আপনি মানে ওভারঅল ফুটবলে 100 বছর সর্বশেষ 100 বছরই সবচেয়ে প্রলিফিক কিনা। এবার আসেন চ্যাম্পিয়ন্স লিগে। চ্যাম্পিয়ন্স লিগ আমরা ফুটবলের ভাষায় এটাকে বলে গোল কন্ট্রিবিউশন, মানে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে একটা ম্যাচে একটা প্লেয়ার কত গোলে কন্ট্রিবিউট করে এরকম একটা হিসাব। এটার একটা হিসাব হচ্ছে যে হল্যান্ড যখন থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলা শুরু করলেন তখন থেকে হিসাবটা, সেই হিসাব এরপর থেকে পার 90 মিনিটে অন অ্যান অ্যাভারেজ হল্যান্ড 1.21 গোল প্লাস অ্যাসিস্ট প্রতি 90 মিনিটে গড়ে 1.21 গোলে তার অবদান আছে, সেটা গোল করে হোক বা অ্যাসিস্ট করে হোক। এমবাপ্পের ক্ষেত্রে সেটা 1.10। ইন্টারেস্টিং হয়ে যায়, চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বে গেলে হল্যান্ড সেখানে আবার বেটার একটা দেখা যায়, আরেকটু বেটার, সেটা হচ্ছে হল্যান্ডের নকআউট পর্বে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে 1.11, এমবাপ্পের ক্ষেত্রে সেটা 0.84। এখন এই তথ্যগুলো সব কিছু কী বলছে যে হল্যান্ড বেটার গোল স্কোরার, হল্যান্ড এমবাপ্পে যে বেটার না। পার্থক্যটা কোন জায়গায় দেখেন, হল্যান্ড চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, এমবাপ্পে এখনও জিততে পারেননি, কিন্তু আপনি যদি বলেন যে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে কোনো মনে রাখার মতো পারফরমেন্স, বিশ্বকাপ আচ্ছা ঠিক আছে, বিশ্বকাপ নরওয়ে এই প্রথম হল্যান্ড খেলছেন, হল্যান্ড প্রথম খেলছেন, এমবাপ্পে অলরেডি 2টা বিশ্বকাপের ফাইনালে খেলে ফেলেছেন, একটা জিতেছেন। সো বিশ্বকাপের পারফরমেন্স আমি তুলনায় গেলাম না, যদিও বিশ্বকাপে আপনি নোটেবল পারফরমেন্স বলতে গেলে বড় মঞ্চে একেবারে বড় ম্যাচে পারফরমেন্স বলতে গেলে এমবাপ্পের নাম বারবার আসবে। গত বিশ্বকাপের ফাইনালি আসছে, 2018 বিশ্বকাপ আসছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে যেহেতু দুইজন চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন, সেটার তুলনায় আসলে আপনি যদি বলেন যে হল্যান্ড চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, এমবাপ্পে জিতেননি, কিন্তু আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগেও নকআউট স্টেজে বড় বড় ম্যাচে গোলে চিন্তা করেন, সেখানে আবার দেখবেন যে হল্যান্ডের চেয়ে এমবাপ্পে গিয়ে আপনি এমবাপ্পের গোলগুলো মনে করতে পারবেন, যেটা হল্যান্ডের হয়তো সেভাবে মনে করতে পারবেন। এখন পার্থক্যটা হয়ে যায় হয়তো টিমের সার্ভিসে। এখানে কেন এই কথাটা আসছে, আপনি ওই যে শুরুতে যেটা বললাম যে মেসি আর রোনালদোর ক্ষেত্রে আমরা যেটা তুলনা করতাম, যে মেসি আপনি তো সেম মিডফিল্ডে একটা মেসি বল পেলেন, সেখান থেকে গোল করতে পারবেন কিনা আপনি হয়তো মাঝে মাঝে দেখবেন যে মেসি মিডফিল্ডে বল পেলেন, সেখান থেকে বল নিয়ে তিনি গোল করে চলে আসলেন। রোনালদোর ক্ষেত্রে হয়তো ঠিক মিডফিল্ডে না, হয়তো আর একটু সামনে বল পেতে হতো, আর ক্যারিয়ার শেষের দিকে তো একেবারে ডি বক্সের আশেপাশে বল পেতে হতো। এমবাপ্পে আর হল্যান্ডের ক্ষেত্রে জিনিসটা একই রকম। এমবাপ্পে আপনি হয়তো দেখবেন যে লেফট উইংয়ে বল পেলেন মিডফিল্ডের একটু সামনে, সেখান থেকে তিনি হয়তো ড্রিবল করে বেরিয়ে গিয়ে গোল করে বেরিয়ে আনেন। হল্যান্ডের ক্ষেত্রে সেটা আপনি দেখবেন আইদার হবে যে হয়তো কাউন্টার এটাকে সামনে ফাঁকা স্পেস, হল্যান্ড দৌড়ে উঠে গেলেন হয় সেখানে, অথবা তিনি বক্সে আছেন, তাকে কেউ একজন ক্রস করেছে বা পাস দিয়েছে, সেখান থেকে তিনি গোল করেছেন। তো দুইজনের আপনি শক্তি বা দুর্বলতা যদি বলেন, যে আমি বলবো যে হল্যান্ড ইজ মোর রিলায়েন্ট অন হিজ টিমমেটস, মানে তার টিমমেট যদি বেটার তাকে সার্ভ করতে পারেন, তাকে ক্রস বলুন, পাস বলুন, থ্রু বলুন, সেই জিনিসগুলো যদি ভালো দিতে পারেন হল্যান্ড তাহলে বেশি ভয়ঙ্কর। এমবাপ্পে আবার আপনি যদি তাকে লেফট উইং পর্যন্ত বলটা নিয়ে যেতে পারেন, সেখান থেকে হয়তো তিনি একাই গোল করে বেরিয়ে আসতে পারবেন। তো দুজনের শক্তি দুর্বলতা যদি বলেন যে হল্যান্ড ইজ আ মোর প্রলিফিক গোল স্কোরার, যার গোলের রেট আমরা যেটা এখন বললাম, গোলের রেট বেশি, অনেক বেশি গোল করেন, মানে সুযোগ পেলে তিনি সেটাকে কাজে লাগান। এমবাপ্পে সুযোগ তৈরিও করেন। তো দুজনের শক্তি আর দুর্বলতা। আমরা যদি এটা বলি যে বিগ ম্যাচ পার্সপেক্টিভে এমবাপ্পে এগিয়ে আছেন, এটা কি বলা যাবে? হ্যাঁ, এটা বলা যায়। আপনি যেটা বললাম, চ্যাম্পিয়ন্স লিগ বলুন, বিশ্বকাপ বলুন, ওই আপনি বড় ম্যাচে যদি পারফরমেন্স দেখেন, এমবাপ্পে ঠিক আছে বিশ্বকাপ খেলেনি, বা চ্যাম্পিয়ন্স লিগে যদি বলুন, ম্যানচেস্টার সিটির মতো দলে খেলেছেন, সো একেবারে যে খারাপ দলে খেলেছেন তা তো না। হল্যান্ডও পিএসজি বা রিয়াল মাদ্রিদে খেলেছেন, সো দুজনেই ভালো দলে খেলেছেন। সো টিমমেটের দিক থেকে আপনি যদি তুলনা করেন যে তার কারো টিমমেট খারাপ ছিল তা না। সো একজনের সাথে অন্যজনের তুলনা করলে আপনি এখন গত 4-5 বছরের চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচগুলোর কথা চিন্তা করেন, সেখানে আপনি হল্যান্ডের চেয়ে এমবাপ্পের পারফরমেন্সই বেশি সামনে আসবে আর কি। আচ্ছা শুভ, আমরা দুই দলের একাদশ বা ফরমেশন নিয়ে চলে যাই, আপনি যেভাবে প্রতি অনুষ্ঠানে বিশ্লেষণ করেন। আমরা ট্যাকটিক্যাল বোর্ডে চলে যাই।
ফ্রান্সে আগে আমরা শুরু করি ফ্রান্স দিয়ে। ফ্রান্সের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে আজকে কিন্তু ফ্রান্সের ডাগ আউটে একটা চেঞ্জ আসছে। দিদিয়ে দেশো তিনি আজকে ম্যাচে থাকতে পারছেন না, তার মা মারা গেছেন। তো তিনি অ্যাকচুয়ালি বিশ্বকাপে দেশে যাচ্ছেন, তার জায়গায় আজকে জি স্টেফান তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি দায়িত্ব পালন করবেন ফ্রান্সের টিমে। আচ্ছা, এই ম্যাচটা কিন্তু আপনার আমরা দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। দুই দলই 6 পয়েন্ট করে, আগের 2 ম্যাচ জিতেছে, দুই দলেরই 6 পয়েন্ট। এবং যেহেতু গ্রুপে টপ করলে এক ধরনের প্রতিপক্ষ পাবে, সেকেন্ড হলে আরেক ধরনের। যদিও এখানে একটু এখন পর্যন্ত যতটুকু ধারণা করা যাচ্ছে তাতে হচ্ছে যদি যারা গ্রুপে ফার্স্ট হবে তারা রাউন্ড অফ 32-তে খেলবে সুইডেনের বিপক্ষে, যারা সেকেন্ড হবে তারা খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। সো আপনি যদি খুব ধারে বারে এগিয়ে থাকা দল বলেন, কারোর জন্য খুব বেশি এরকম বড় পরীক্ষায় পড়তে হবে না হয়তো রাউন্ড 32-তে। এনি কেস যেটা হচ্ছে আপনার দলে কিছুটা হয়তো এদিক সেদিক হতে পারে, সেটা একটা। বাট আবার যেটা বললাম যে যেহেতু এটা একটা দুই দলের জন্যই, যে ফ্রান্সের জন্য হচ্ছে ফ্রান্স গ্রুপে টপ করবেন, এটা তাদের জন্য একটা ইগোর জন্য প্রাইডের ব্যাপার। আবার নরওয়ের জন্য এটা একটা সুযোগ যে আমরা যদি ফ্রান্সকে বিট করে গ্রুপে টপ করতে পারবি, এটা আমাদের জন্য একটা মেসেজ, বড় মেসেজ। সো দুই দলই ডেফিনেটলি আজকে তাদের সম্ভাব্য সবচেয়ে সেরা দলটাই নিয়ে নামার চেষ্টা করবে। এবং আই গেস যেটা আমরা শুরুতে বলছিলাম যে একটা আরাধ্য ম্যাচের মতোই একটা ম্যাচ হতে পারে। আচ্ছা, এবার আমরা যদি একাদশে যাই, ফ্রান্সের যেটা গোল স্কোরার মাইক মাইনো, এটাতে খুব বেশি চেঞ্জ হয়। রাইট ব্যাকে একটু চেঞ্জ আসতে পারে, জুলস কুন্দের জায়গায় আজকে হয়তো মালো গুস্তুকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাকে উইলিয়াম সালিবার জায়গায় হয়তো মাক্সিমাস লাখোয়াকে দেখা যেতে পারে। আর তার সঙ্গে উপমেকানো থাকছেন। লেট ব্যাক থিও হের্নান্দেজ থাকছেন। ফ্রান্স তো 4-2-3-1 ফরমেশনে খেলে, এটা আমরা অনেকবার আলোচনা করেছি। ফ্রান্সের মিডফিল্ডের যে ডাবল পিভট, সেখানে মানু কোনে আগের ম্যাচেও তিনি খেলেছেন, তার সঙ্গে চুয়ামিনি আগে 2 ম্যাচেই খেলেছেন, তিনি থাকছেন। এরপর ফরওয়ার্ড লাইনে ফ্রান্সের খুব বেশি আসলে চেঞ্জ হওয়ার কিছু নয়। ওলিস দেমবেলে এবং হচ্ছেন এমবাপ্পে, এই তিনজনের জায়গা তো পাকা। শুধু একটা জায়গায় একটু 2 ম্যাচে আমরা একটু চেঞ্জ দেখেছি, আজকে হয়তো আবার দেজিরে দুয়েকে দেখা যেতে পারে। তো ফ্রান্সের 11 আমার যেটা মনে হচ্ছে বা যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, তাতে এরকমই ফ্রান্সের 11টা হতে পারে। এবার নরওয়ে মূলত আপনি এটাকে 4-2 বলতে পারেন বা 4-3-3 বলতে পারেন। এটা প্লেয়ার পজিশনের উপর ডিপেন্ড করে। বাট আমরা যদি ধরি যে নরওয়ের একাদশটা অনেকটা এরকম হতে পারে: নাইল্যান্ড গোল পোস্টে, পেডারসন রাইট ব্যাক, আজিয়ার এবং ওস্তেগার্ড, তার সঙ্গে ওফ, এই হচ্ছেন নরওয়ের ব্যাক লাইন। ওডেগার্ড থাকছেন, নরওয়ের সবচেয়ে ক্রিয়েটিভ প্লেয়ার আমরা যদি বলি। তার সঙ্গে মিডফিল্ডে স্ক্রিনিং বলুন বা ডিস্ট্রিবিউশন বলুন, এই দুইজনেরই কাজ সেটা, সেন্টার বার্জ এবং প্যাট্রিক বার্গ। অ্যান্তোনিও নুসা, এই প্লেয়ারটার দিকে আজকে একটু নজর রাখতে হবে। উনি মানে নেইমারকে আইডল মেনে বড় হয়েছেন। এবং আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ম্যাগাজিন বেরিয়েছিল সেখানেও তার কথাই আমরা লিখেছিলাম যে নজরে রাখতে পারেন তরুণ তুর্কি নেইমারকে। এবং তিনি ড্রিবল করতে বেশ পছন্দ করেন, প্রচণ্ড স্পিডি একটা প্লেয়ার। ফ্রান্সের জন্য এটা একটা মাথা ব্যথা হতে পারে। এনি কেস আমরা সেটা পরে হয়তো আলোচনা। আর 2 স্ট্রাইকার, 2 বেশ ফিজিক্যাল 2জন স্ট্রাইকার। হল্যান্ডের কথা তো আমরা জানি, তার সঙ্গে সরলত আছেন। তো এই হয়তো হতে পারে নরওয়ের ফরমেশন এবং 11। ফ্রান্স রক্ষণকে আসলে এই 2জন স্ট্রাইকার, বিশেষ করে হল্যান্ডের ক্ষেত্রে কি বাড়তি সতর্কতা অবলম্বন করতে? আচ্ছা, আপনি নরওয়ে যেভাবে খেলেন, নরওয়ের খেলাটাকে আপনি বলতে পারেন সবচেয়ে কম খরচ করে বেশি লাভ করার কৌশল আর কি। নরওয়ে তারা আপনি খুব বেশি পাসিং ফুটবল তাদের কাছ থেকে দেখবেন না, খুব বেশি ওই যে মানে তারা একেবারে হিসেব করা ফুটবল, যেটাতে আমার সবচেয়ে বেশি লাভ হবে সেটা। তো নরওয়ে আপনি দেখবেন যে ওরা ডিফেন্সটা একটু কম্প্যাক্ট রেখে খেলে, কিন্তু যখনই বল পায় সেটাকে যত দ্রুত এই দুজনের কাছে পাঠিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটা করে। এখন এই দুজনের পাশাপাশি যেটা বললাম যে এই দুজনের ক্ষেত্রে নজর রাখতে হবে, ওডেগার্ড এবং অ্যান্তোনিও নুসা। আচ্ছা, ফ্রান্সের রক্ষণের ক্ষেত্রে শুধুমাত্র এই দুজন, অ্যাকচুয়ালি এই 4 জনের ব্যাপারটাই মাথায় রাখতে হবে। এবং একই সাথে সেন্টার বার্জ হচ্ছে আপনার যখন দেখবেন যে বল এখানে কোথাও চলে আসছে, যে আপনার সে হল্যান্ড এরকম কোথাও, তখন হয়তো আপনি দেখবেন যে এই সেন্টার বার্জ হয়তো এরকম কোনো জায়গায় চলে আসবে, যাতে এটা সুবিধা আর কি। নরওয়ের যেটা আপনি বলছিলেন যে ফ্রান্সের ডিফেন্সকে কোথায় নজর রাখতে হবে, নরওয়ে খুব তাড়াতাড়ি চেষ্টা করে এই দুজনের কাছে বল পাঠিয়ে দেওয়ার। এবং একটা যেটা করে, তারা লং বলে খেলে প্রচুর, হ্যাঁ। বা যেটা হচ্ছে আপনি হয়তো ওডেগার্ড বা সেন্টার বার্জ বা নুসা এদের কাছ থেকে দেখবেন থ্রু বলটাতে, যাতে ওই
হালান্ডের দৌড়ের যে গতি সেটাকে কাজে লাগানো যায় সেই চেষ্টাটা তারা করে। এবং আরেকটা যেটা লং বল যখন পাঠায় তখন আইদার সলার অর হল্যান্ড তারা একেবারে টিপিক্যাল পুরনো ইউরোপিয়ান স্টাইল, যে একজন লম্বা স্ট্রাইকার তিনি তার কাছে বল আসবে, তিনি হেড করে বা চেস্টে রিসিভ করে বলটাকে আস্তে অন্যজনের কাছে পাঠিয়ে দেওয়া, তিনি সেটা ধরে দৌড়ে বেরিয়ে যাওয়া, এই দুইজনের কাছ থেকে আপনি সেই জিনিসটা অনেক বেশি খেয়াল করবেন। হ্যাঁ, যে হয়তো সরলতের কাছে বল গেল, সরলত হেড করে বলটাকে এমন জায়গায় দিয়ে দিলেন যাতে হল্যান্ড দৌড়ে বেরিয়ে যেতে পারেন, অথবা ভাইস ভার্সা, হল্যান্ডের কাছে বল গেলে তিনি বলটাকে আস্তে করে সরলতের জন্য বের করে দিতে পারেন এরকম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার উপামেকানো, লাখোয়া, চুয়ামেনি এদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই এরিয়াল ব্যাটেলটা। বা আমরা, আপনি যদি বলেন সেকেন্ড বল হচ্ছে আপনি যে বল পাঠালো প্রথমবারে হয়তো কেউই বলটা ঠিক কন্ট্রোলে নিতে পারলো না, সেক্ষেত্রে সেকেন্ড বল, এই যেই জন্য বললাম স্যান্ডারবার্জ বা ওডেগার্ড বা নুসা, সেকেন্ড বল যে ফিরে আসা বলটা, যে আপনি একটা ক্রস গেল ঠিক কেউই বলটাকে কন্ট্রোল নিতে পারলো না, তখন বলটা যখন পড়ছে সাথে সাথে কে অ্যাটাকটা বেশি করছে, সেই জায়গায় ওই সেকেন্ড বলের ক্ষেত্রেও নরওয়ের অ্যাটাকের ক্ষেত্রে ফ্রান্সের ডিফেন্সকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। একই জিনিস আমি যদি একটু উল্টা, যেটা আমরা আলোচনা করলাম, এমবাপ্পের ক্ষেত্রে কি বাড়তি সতর্কতা, বা এমবাপ্পে কোন জায়গার দুর্বলতাগুলোকে পেনিট্রেট করবেন আচ্ছা, নরওয়ের, এমবাপ্পের ক্ষেত্রে বা এমবাপ্পে, দেমবেলে, এক্স্যাক্টলি এমবাপ্পের ক্ষেত্রে শুধু এমবাপ্পেকে হিসাবে রাখলে হবে না, ফ্রান্সের ক্ষেত্রে আপনার পুরো চারজনকে হিসাবে রাখতে হবে। ফ্রান্সের টিম অ্যানালাইসিস বা এর আগে অন্য প্রিভিউতে বলেছি যে ফ্রান্স যেটা করে যে এই ছয়জনকে নিয়ে ডিফেন্সটাকে কম্প্যাক্ট রাখার চেষ্টা করে, আর অ্যাটাকের দায়িত্বটা মূলত এই চারজনের উপরে ছেড়ে দেয়। এবং এই চারজনের দায়িত্বটা কীরকম, এই চারজনের হচ্ছে আপনি ঠিক কাকে কখন কোন পজিশনে দেখবেন তার কোনো হিসাব নেই। আপনি কখনো দেখবেন এমবাপ্পে এখানে, দুয়ে এখানে, ওলিস এখানে, দেমবেলে এখানে, আবার কখনো দেখবেন দেমবেলে এখানে, মানে তাদের মানে পজিশন খুব নড়াচড়া হয়। এবং এটা অসুবিধাটা হচ্ছে সে আপনি এমবাপ্পে এখানে হয়তো আজের বা ওস্তিগার্ড কেউ একজন তার সঙ্গে আছে, এমবাপ্পে হয়তো আস্তে আস্তে হাঁটতে হয়তো এদিকে সরে গেলেন, দেমবেলে এখানে চলে গেলেন বা ওলিজের এখানে চলে গেলেন, তখন এদের দুইজনের জন্য সমস্যা হয়ে যায় যে সামলাবে। আপনি তো তখন হচ্ছে পুরোটা হচ্ছে এই ডিফেন্সের কমিউনিকেশন কেমন হচ্ছে, কে কার দিকে কতটুকু নজর রাখতে পারছে। কারণ আপনি এমবাপ্পেকে হয়তো এমবাপ্পে হাঁটছে না, হাঁটতে হাঁটতে পিছনে হঠাৎ করে আবার দিক দিয়ে বেরিয়ে চলে যেতে পারে, সো আপনার ওই দিকটাতে বারবার খেয়াল রাখতে হবে। এবং আপনার শুধু তখন একজন না, অ্যাকচুয়ালি চারজনের দিকে খেয়াল রাখতে হচ্ছে। সো এই কাজটা শুধু দুই সেন্টার ব্যাক বা দুই উইং ব্যাক না, সাথে এদেরকেও লাগবে আর কি। তো এইটা একটা বড় সমস্যা। আরেকটা হচ্ছে নরওয়ে কিন্তু যখন অ্যাটাকে ওঠে তখন কিন্তু তাদের দুই উইং ব্যাকও, স্পেশালি রাইট ব্যাক পেডারসন, তিনি অনেকটা উপরে উঠে যান। সো সেই ক্ষেত্রে আপনি যখন এমবাপ্পে এই চারজনের কথা বলছেন, চারজনই প্রচণ্ড গতিশীল প্লেয়ার, প্রচণ্ড ওয়ান অন ওয়ানে আমরা যদি বলি ড্রিবলিং বলি, সেদিক থেকে বেশ দক্ষ প্লেয়ার। তো যদি নরওয়ে অ্যাটাকে উঠে যায় এবং প্যাডারসন উঠে যান স্পেশালি, বা ওলফো উঠে যান, সেক্ষেত্রে কাউন্টার অ্যাটাকে যদি ফ্রান্স তখন সুযোগ পেয়ে যায়, সেক্ষেত্রে এই চারজনের স্পিড এবং ভার্টিক্যালিটি যদি আমরা বলি, দ্রুত উঠে যাওয়া বলি, লম্বা সরাসরি পাস দিয়ে উঠে যাওয়া বা ড্রিবলিং বলি, সেক্ষেত্রে এই চারজনের দিকে চারজন মানে এই যে ওপেন স্পেস যদি তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে এই চারজনের মতো ভয়ঙ্কর সম্ভবত এই সময় ফুটবলে আর নেই আর কি। ফ্রান্স অবশ্যই এগিয়ে নরওয়ের তুলনায়, কিন্তু ফ্রান্সের দুর্বল জায়গাটা কোনটা যেখানে নরওয়ে এক্সপ্লয়েট করবে? আচ্ছা, একটা আমরা অলরেডি আলোচনা করেছি, তারপরও মানে বাড়তি আর কোনো একটা হচ্ছে এরিয়াল ব্যাটেল, হ্যাঁ, যেটাতে আপনার ঠিক হল্যান্ড এবং সরলত এই দুজনকে ট্যাকেল করাটা খুব একটা সহজ হবে না ফ্রান্সের জন্য, অবভিয়াসলি ফ্রান্সের ডিফেন্সের জন্য। আরেকটা হচ্ছে আপনার ফ্রান্স যখন অ্যাটাকে যাচ্ছে, সেম থিং উইথ আমরা একটু নরওয়ের ক্ষেত্রে যেটা বললাম, যে নরওয়ে যখন অ্যাটাকে যাচ্ছে অবভিয়াসলি এখন মানে আপনি তো 11 জন নিয়েই খেলছেন, 11 জন নিয়ে তো পুরো মাঠ ঢেকে রাখা সম্ভব না, তো ফাঁকা তো জায়গা হবে, ফাঁকা জায়গা তো তৈরি হবেই। তো নরওয়ে যখন অ্যাটাক করছে তখন আমরা যেটা বললাম যে পেছনে ডিফেন্সের পেছনে ফাঁকা জায়গা তৈরি হতে পারে, সেম উইথ ফ্রান্সেরও তো অ্যাটাকে উঠলে আপনার, হ্যাঁ এরা চারজন মূল কাজটা করবেন, বাট এদেরকে তো উঠতে হবে, তাই না? বা হয়তো চুয়ামেনি বা মানুকনের মধ্যে হয়তো কেউ একজন উপরে উঠে যাবেন। সেক্ষেত্রে হচ্ছে কাউন্টার অ্যাটাকে ফ্রান্স, যেহেতু আপনার এই দুইজনে প্রচণ্ড স্পিডি প্লেয়ার, নুসার কথা আমরা একটু আগে বলেছিলাম, নুসা বেশ ডিরেক্ট একজন প্লেয়ার, বেশ ড্রিবলিং করতে পারেন, বেশ পেসি একজন প্লেয়ার। সো কাউন্টার অ্যাটাকে তখন এই যে ঠিক উইং ব্যাকদের পিছনে যে ফাঁকা জায়গাটা, যদি কাউন্টার অ্যাটাকে নরওয়ে সুযোগ পেয়েছে, এবং নরওয়ের ক্ষেত্রে যেটা বললাম যে নরওয়ে কাউন্টার অ্যাটাকে খুব দ্রুত ওঠে, সেম মানে ফ্রান্স যেটা করে নরওয়েও ঠিক একই রকম, যে
হয়তো দুই দলের ওঠার স্টাইলটা ডিফারেন্ট। ফ্রান্স হয়তো যেটা কাউন্টার অ্যাটাকে মূলত উইংয়ে বলটা দিয়ে দেয়, নরওয়ে ঠিক তা না করে হয়তো আপনি দেখবেন যে লম্বা একটা পাস কিংবা মাঝখান দিয়ে একটা থ্রু, বা স্পেশালি হচ্ছে আপনি মানে হল্যান্ড কোন দিকে আছেন, কোন দিক দিয়ে দৌড়টা দিচ্ছেন সেই অনুযায়ী হচ্ছে নরওয়ে পাসটা দেবে। সো এই একই জিনিস যে ফ্রান্স যখন অ্যাটাকে উঠে যাবে, কাউন্টার অ্যাটাকে এই ফাঁকা স্পেসটাতে এক হচ্ছে উইং ব্যাকদের পেছনে ফাঁকা স্পেস, আরেক হচ্ছে হল্যান্ডের দৌড়ের জায়গা হিসাব করে ফাঁকা স্পেস। এই দুটা জায়গা ফ্রান্সের জন্য দুর্বলতার একটা জায়গা। শুভ, আমরা বোর্ডে চমৎকার বিশ্লেষণ শুনলাম আজকের ম্যাচ নিয়ে। এখন দেখি রাত 1টার অপেক্ষা, বিশ্বকাপের সবচেয়ে প্রাইসড ম্যাচ, সেটা কতটা জমাতে পারে, দর্শকদের কতটা আনন্দ দিতে পারে। আশা করি ম্যাচটা দেখে আমরা আনন্দ পাবো, উপভোগ করব। দর্শক, বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগেই আমরা প্রতিদিন বিশ্লেষণধর্মী আলোচনা করছি। রাত শুভনারায়ণ চৌধুরী থাকছেন আমাদের সঙ্গে। আমরা ভবিষ্যতে বা কাল পরশু অন্যান্য ম্যাচগুলো নিয়ে আমরা আবার হাজির হব। আপনারা চর্চা দেখতে থাকুন, চর্চার বিশ্লেষণ দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।